শেষ সময়ের বেচাকেনায় সকাল থেকে সরগরম রাজধানীর কোরবানির পশুর হাট। বেড়েছে ক্রেতাদের উপস্থিতি। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন নগরবাসী। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর, তবে ব্যবসায়ীদের দাবি কম দামেই বিক্রি করতে হচ্ছে পশু। কোরবানির হাটের শেষ সময়ের ছোট ও মাঝারি গরুর বিক্রি ভালো হলেও বিপাকে পড়েছেন বড় গরুর বিক্রেতারা। অবিক্রিত রয়ে গেছে বেশিরভাগ বড় পশু। ঢাকার 2 সিটির 19টি হাটে দিনভর জমজমাট বেচাকেনার আশা ক্রেতা বিক্রেতাদের। আমি 2,50,000 চাচ্ছি, 2 লক্ষ টাকা দাম হচ্ছে। আর কিছু হলে এই মনে করেন যে বিক্রি করে দেবো ইনশাল্লাহ। কেমন কম জানাবো, এই গরুটা গতবার যদি বিক্রি করতাম 2,80,000 70,000, 20-30,000 টাকা এবার কম, সেই হিসাবে সেই তুলনায়। রাজধানীর গাবতলীর গরুর হাটে যাব, সেখান থেকে আমাদের সাথে সরাসরি বিস্তারিত নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, রাত পোহালেই কোরবানি, একটু জানতে চাই, হাতেও খুব বেশি সময় নেই, কেমন বিক্রি হলো? হাটে এখনো কি পরিমাণ গরু আছে? ক্রেতারা কি বলছেন? বিক্রেতারা সন্তুষ্ট কিনা? বাসার আমরা আসলে প্রথম দিকে যেটি আসলে একটা শঙ্কা ছিল বিক্রেতাদের যে এবছর সব কোরবানির পশু আসলে বিক্রি হবে কিনা এবং সবাই আসলে কাঙ্ক্ষিত যে দাম সেই দামটি আসলে পাবে কিনা। তবে আমরা গতকাল রাতের মধ্যেই আসলে দেখেছি যে রাজধানীর বেশিরভাগ হাটের 80 থেকে 90% কোরবানির পশু এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। বিশেষ করে রাজধানীতে ছোট ছোট যে হাটগুলো আছে সেই হাটগুলোর অধিকাংশ কোরবানির পশুই বিক্রি হয়ে গেছে। রাজধানীর গাবতলী আপনি জানেন যে সবচাইতে বড় কোরবানির পশুর হাট। এই হাটের আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি যে এখনো বেশ অনেক গরুই রয়েছে। আমরা হাট কর্তৃপক্ষের সঙ্গে যখন আসলে কথা বলছি তখন হাট কর্তৃপক্ষ বলছে যে তাদের হাটে এখনো প্রায় 30% বেশি কোরবানির পশু আসলে রয়েছে। তবে সবচাইতে বেশি যে ধরনের গরুগুলো রয়েছে সেটি হচ্ছে বড় সাইজের গরুগুলো, যেগুলোর ক্রেতা আসলে অনেকটাই কম এবছর। অর্থাৎ যে গরুগুলো আপনার 3 লাখ 4 লাখ টাকা থেকে শুরু হয় সেই গরুগুলোর সংখ্যা এখন হাটে সবচাইতে বেশি। তবে ছোট এবং মাঝারি সাইজের যে কোরবানির পশুগুলো আছে সেগুলোর দিকে ক্রেতাদের যেমন আসলে নজর, এবং কালকে দিনভর ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো সবচাইতে বেশি আসলে বিক্রি হয়েছে। আজকেও আমরা যেসব ক্রেতাদেরকে হাটে দেখতে পাচ্ছি তাদের অধিকাংশই আসলে এসেছেন ছোট এবং মাঝারি সাইজের গরু কিনতে, যে কারণে বড় আকারের যে গরুগুলো সেই গরুগুলোর বিক্রি এখন সবচাইতে কম এবং নেই বললেই চলে। অনেকটা অলস সময় পার করছেন এখানকার ব্যবসায়ীরা। তো আমরা আসলে হচ্ছে যেটি লক্ষ্য করতে পারছি যে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর সংখ্যা আসলে কিছুটা কমে গেছে এবং সেই অনুযায়ী ক্রেতাদের সংখ্যাটা অনেক বেশি হাটে। তবে গতকাল যে পরিমাণ ক্রেতা হাটে ছিল সেই পরিমাণ ক্রেতা নেই। আপনাদের অতীত অভিজ্ঞতা যেটা বলে যে ঈদের আগের দিন অনেক সময় এসে হাট আসলে একদমই কোরবানির পশু শূন্য হয়ে যায়, তবে সেই পরিস্থিতিটা এবছর তৈরি হয়নি। আর দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া আছেন। কেউ বলছেন যে তারা ঠিক দামে বিক্রি করতে পেরেছেন, আবার কেউ বলছেন তাদেরকে লোকসান হয়েছে, কম দামে বিক্রি করতে হয়েছে। আবার ক্রেতাদের মধ্যেও আছে যে কেউ বেশি দামে কিনেছেন, কেউ কম দামে কিনেছেন। তো এই ধরনের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আসলে রাজধানীর হাটগুলোতে এই মুহূর্তে বেচাকেনা চলছে। আদিল, ধন্যবাদ। তবে একেবারে চড়া দাম এরকম খুব একটা শোনা যাচ্ছে না, অসন্তুষ্টির পরিমাণটা একটু কম। ধন্যবাদ আপনাকে, থাকুন। আমরা একটু সরাসরি রাজশাহী যাব, সিটি হাট থেকে আমার সাথে সরাসরি রয়েছেন এই মুহূর্তে মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, সর্বশেষ অবস্থা তো জানবে আজকে বেচা বিক্রি। আর একেবারে সোজা করে যদি প্রশ্ন করি, গতবারের চেয়ে এবার গরুর দাম বেশি না কম? দেখুন, আমি এখন অবস্থান করছি রাজশাহীর সবচেয়ে বড় যে হাট কোরবানির পশুর হাট, সেটা হলো সিটি হাটে। এখানে পশুর সংখ্যা কিন্তু পর্যাপ্ত, অর্থাৎ বলা যেতে পারে এখানে গরু কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং এখানে দামটি কিন্তু গেলবারের তুলনায় বেশ কম রয়েছে। কারণ গেলবার যেই গরুগুলো দেখা গেছে যে 2.5 থেকে 3 লাখ টাকা বিক্রি হয়েছে, এবার সেগুলো আপনি এই আজকে পাওয়া যাচ্ছে সেটি 1,80,000 থেকে 90,000-এর মধ্যেই কিন্তু এই গরুগুলো পাওয়া যাচ্ছে। অর্থাৎ এগুলোর ওজন হচ্ছে বলা যেতে পারে 5 থেকে 6 মণ ওজনের গরু। সেগুলো কিন্তু দাম দর যদি করে নিতে পারে তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে 1 থেকে 1,80,000-র মধ্যে পাওয়া যাচ্ছে। কখনো আমরা 70ও দেখেছি যে 6 মণের যে ওজনের যে গরু সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এবং বাজারে বিশেষ করে হাটগুলোতে সবচেয়ে বেশি চাহিদা যেটি রয়েছে সেটি হচ্ছে যে 3 থেকে 5 মণ বা 6 মণ ওজনের যে গরুগুলো রয়েছে এই গরুগুলোর চাহিদাই কিন্তু সবচেয়ে বেশি রয়েছে এবং এগুলোর দামও ঠিক 1,50,000 থেকে 80,000-র মধ্যেই মিলছে। এবং এরপরেও দেখা গেছে যে এর থেকে একটু বড় সাইজের যারা গরু নিচ্ছে তারা
তারা মূলত 2,20,000 থেকে 2.5 লাখের মধ্যেই তারা মিলছে। তবে 3 থেকে এর উপরে যেগুলো অর্থাৎ 3 থেকে 6 লাখের মধ্যে যে গরুগুলো আছে সেগুলো কিন্তু বলা যেতে পারে ক্রেতা শূন্য। আমরা দেখেছি যে এর আগে বিভিন্ন ফার্ম থেকে যে গরুগুলো নিয়ে আসা হয়েছিল 20 মণ 25 মণ ওজনের যে গরুগুলো হাটে নিয়ে আসা হয়েছিল সেগুলো অধিকাংশ কিন্তু ফেরত গেছে। তার কারণ হচ্ছে আমরা কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে এই জাতীয় গরু কেনার মতো ক্রেতা তারা পাচ্ছেন না বা তাদেরকে দামটাও সেই রকম বলছে না, যার ফলে তারা বাধ্য হয়ে তাদের এই বড় গরুগুলো তারা ফেরত নিয়ে চলে যাচ্ছেন। তবে বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ছোট গরু, বিশেষ করে যেগুলো বলা হচ্ছে 2 থেকে 2.5 মণ ওজনের যে গরুগুলো রয়েছে, যেগুলো আপনার এখানে রাজশাহীর বাজারে মিলছে 80,000 থেকে 90, কোথাও 95,000 টাকায় মিলছে। এই জাতীয় গরুর সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি। এবং আজকে শেষ দিন মূলত যাদের বাসায় পশু রাখার জায়গা নেই তারাই কিন্তু আজকে এই হাটে এসেছেন এবং হাটে কিন্তু হাটে আমরা দেখছি যে ক্রেতার সংখ্যাও নেহাত কিন্তু কম নয়। গরু যেমন রয়েছে সেই সাথে কিন্তু ক্রেতাও রয়েছে এবং বলা যেতে পারে এই শেষ দিনও কিন্তু জমজমাট একটি হাট এখানে আমরা দেখতে পাচ্ছি এবং বেচাকেনাও বেশ ভালো হচ্ছে, ক্রেতারাও কিন্তু দাম নিয়ে সন্তোষ প্রকাশ করছেন। ধন্যবাদ আপনাকে। শেষ সময়ও বেশ ভিড় আমরা রাজশাহীর হাটে দেখতে পাচ্ছি। লম্বা ছুটির পরও ঈদযাত্রায় ভোগান্তিতে ঘরমুখ লাখো মানুষ। যানজটের কারণে বেশিরভাগ বাসই রাজধানী থেকে নির্দিষ্ট সময় ছাড়েনি। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ারও রয়েছে অভিযোগ। এদিকে ট্রেন যাত্রায় ভিড়ের কারণে ছাদে উঠেই গন্তব্যে রওনা হন অনেক যাত্রী। কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে কিছু রুটে পড়তে হয় ভোগান্তিতে। কোরবানির ঈদ উপলক্ষে 10 দিন ছুটি ঘোষণা করে সরকার। স্বজনদের সাথে ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে লম্বা ছুটি, তবে তারপরও মেলেনি খুব একটা সুফল। ভোর থেকেই গাবতলীতে ভিড় করেন যাত্রীরা। মহাসড়কে যানজটের কারণে সময়মতো টার্মিনালেই পৌঁছাতে পারেনি অনেক বাস। এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। সাধারণভাবে যেগুলো ট্রাক এদিক দিয়ে টার্নিং নিয়ে ঘুরে আসতো এগুলো আসতে পারে না, ওইগুলো ওই আসাদ গেট দিয়ে ঘুরে আসার ফলে আমার মনে হয় এখানে কিছুটা অনেক দেরি। অপেক্ষার ভোগান্তির পাশাপাশি বাসে বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ করেন ক্ষুব্ধ যাত্রীরা। এখান থেকে রংপুর হচ্ছে 800 টাকা ভাড়া, 800 বা 870 টাকা। আমাদের যেটা আমরা অনলাইনে কাটি সেটা এখানে চাচ্ছে 1600, কেউ চাচ্ছে 1800, কেউ চাচ্ছে 2000 এরকম। যারা হচ্ছে বেশি চাচ্ছে তারা তো অনেকেই তো আবার হচ্ছে জোর গলায় 2000 হলে যান, না হলে নাই। এখন আমরা তো আর কিছু করার নাই। এখন আমরা এদিক ঘুরতেছি, আপনার গাবতলীতে কোনো টিকিট পাইতেছি না এবং টিকিট পালেও তার হচ্ছে অতিরিক্ত চড়া মূল্যে তারা বিক্রি করতেছে। ট্রেনের যাত্রীদেরও শিডিউল বিপর্যয়ে পোহাতে হয় দুর্ভোগ। 2টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয় প্রায় 1 থেকে 4.5 ঘন্টা পর্যন্ত। দাদু বাড়ি যাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। এখানে হচ্ছে আমরা কুরবানি দিব। ঈদযাত্রা মোটামুটি ভালোই মনে হইতেছে, অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, আপনার মনে হয় অনেক আনন্দ উপভোগ করব, তবে সিট পাইনি, একটু কষ্ট মনে হইতেছে। এবার কাজ ছুটি অনেক সময় করে পাইছি, এই জন্য অনেক ভিড়। ঠিক আছে, তো ভালোই আমরা যাচ্ছি, টিকিট পাইছি কিন্তু সিট পাচ্ছি না। টিকিট না পেয়ে অনেক যাত্রী উঠে পড়েন ট্রেনের ছাদে, ঝুঁকি নিয়ে রওনা হন গন্তব্যে। ভিড়ের কারণে ছাদে ওঠায় ছাড় দেওয়ার কথা জানায় রেল কর্তৃপক্ষ। এদিকে ভোরে উপচে পড়া ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ কমে সদরঘাট লঞ্চ টার্মিনালে। এ সময় ভোলা, চাঁদপুর সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ছেড়ে যায় লঞ্চ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে বাড়ি ফেরার খবর জানবো। এই মুহূর্তে কমলাপুর এবং গাবতলী স্টেশনে আমাদের সহকর্মীরা রয়েছেন। শুরুতেই কমলাপুরের ট্রেনের খবর নিয়ে আছেন আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, ট্রেনের কয়েকটিতে একটু শিডিউল বিপর্যয় হয়েছে, বাকিগুলোর কি অবস্থা? আর এই দুপুরের সময় এখন স্টেশনের কি অবস্থা? ছেড়েছে আর একটু প্রায় 4.5 ঘন্টা। শুধুমাত্র সেই ট্রেনের যাত্রীদেরই ভোগান্তির শিকার হতে হয়েছিল। তাছাড়া বলা যায় যে আজকের ঈদযাত্রায় কিন্তু মোটামুটি রেলে স্বস্তির কথাই বলছেন যাত্রীরা। বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ের আগেই কিছু কিছু ট্রেন প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে, যার ফলে কিন্তু যাত্রীরা প্ল্যাটফর্মে নয় বরং ট্রেনের মধ্যে অপেক্ষা করছেন। তাদের যে অপেক্ষাকৃত সময় সেটি তারা নিজেদের আসনে বসে বাকিটা সময় এর প্রহর গুনছেন যে কখন আপনজনের কাছে তারা পৌঁছবেন। আর বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ে আসা যাওয়া করছে। এখন পর্যন্ত কিন্তু আর কোনো শিডিউল বিপর্যয়ের কথা বা শিডিউল বিপর্যয়ের কোনো তথ্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে পাইনি। আর যাত্রীরা বলছেন যে আজকে
যেহেতু যাত্রীর চাপ অনেকটাই কম, তাই তাদের ভোগান্তি খুব একটা বেশি তেমন হয়নি। তবে কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরে যাত্রী চাপ বা যানবাহনের চাপের কারণে কিছুটা তাদের ভোগান্তি পোহাতে হয়েছে যানজটে। কিন্তু যে রেলওয়ে স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়ে ঠেলাঠেলি ঠাসাঠাসিতে যে একটি ভোগান্তি সৃষ্টি হয়, দুর্ভোগ, সেটি এবার হয়নি যাত্রীরা, এরকমটাই বলছেন। এবং যাত্রীরা প্রত্যাশা করছেন যে রাস্তায় বা তাদের যাত্রা পথে আর কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই তারা সহি সালামতে তাদের নিজস্ব গন্তব্যে পড়তে পারবেন। পাশাপাশি কিন্তু সকল যাত্রীকে তাদের নিড়ে ফেরার জন্য কিন্তু সুযোগ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করেছেন যেন প্রত্যেকেই ট্রেনে যাতায়াত করতে পারেন আসনের বাইরে। তবে এই সুযোগ নিয়ে কিন্তু অনেকে ট্রেনের ছাদে উঠে বসছেন নিষেধাজ্ঞা অমান্য করে। আনোয়ার সাদ, আপনাকে ধন্যবাদ। সকালের দিকে দু একটি ট্রেনে একটু শিডিউল বিপর্যয় ছিল, কিন্তু তারপর থেকে নির্দিষ্ট সময়ে যাচ্ছে এবং তেমন একটা ভোগান্তি ট্রেনে নেই। আমরা বাসের খবর জানবো, এই মুহূর্তে গাবতলীতে যাব। সহকর্মী সাজ্জাদ হোসেন রয়েছেন। সাজ্জাদ, বাসে বেশ কিছু অভিযোগ, কয়েক গুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে, আপনি আগের খবরে বলছিলেন। আবার ওদিকে টিকিট পাওয়া যাচ্ছে না, বাসগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে না। সর্বশেষ কি অবস্থা, কোনো উন্নতি হলো? জি, আমি সকাল থেকেই, আপনি যেমনটি বলছিলেন, আমি সকাল থেকেই কিন্তু রাজধানীর গাবতলী বাস টার্মিনালে অবস্থান করছি। সকালের যে চিত্র ছিল এখনের চিত্রটা কিন্তু কিছুটা ভিন্ন। সকালে কিন্তু একটি যাত্রীর চাপ থাকলেও এখন কিন্তু যাত্রীর চাপ অনেকটাই কমে এসেছে এবং যাত্রীর চাপের পাশাপাশি কিন্তু সড়কেও অনেকটা গতি ফিরে এসেছে। সকালে কিন্তু আসাদ গেট থেকে শুরু করে গাবতলী পর্যন্ত যে একটি তীব্র যানজট, এটি কিন্তু অনেকাংশেই কমে গেছে। আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন সড়কে কিন্তু অবস্থান করছে সেনাবাহিনীর সদস্যরা। তারা কিন্তু সর্বাক্ষণিক তৎপর যাতে এখানে কেউ বাস দাঁড়িয়ে যাত্রী ওঠাতে না পারে এ বিষয়ে কিন্তু তারা বারবার ড্রাইভারদের দিক নির্দেশনা দিচ্ছেন। এমনকি যারা হেলমেট পরছে না মোটরসাইকেল আরোহী, তাদের মোটরসাইকেল থামিয়ে হেলমেট পরার নির্দেশনা দিচ্ছেন। এমন এখানে সেনাবাহিনীর পাশাপাশিও কিন্তু র্যাবের যে সদস্যরা তারাও আছেন। বাড়তি ভাড়ার যে অভিযোগগুলো ছিল তারা কিন্তু সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এবং এখানে কিন্তু বলা যায় সকালে কিছুটা যাত্রীর চাপ থাকলেও এখন কিন্তু যাত্রীর চাপ তুলনামূলক অনেকাংশেই কমে এসেছে এবং সবাই কিন্তু টার্মিনাল থেকে তাদের গন্তব্যে চলে গিয়েছে। আর বাড়তি ভাড়া নিয়ে এখন সকালে কিছু আমরা অভিযোগ পেলেও এখন কিন্তু তারা আমাদের কাছে অভিযোগ করছে না, কারণ সেনাবাহিনী সদস্যরা একটি অভিযান পরিচালনা কর বাসের হেল্পার এবং চালকরা কিন্তু সতর্ক হয়ে গিয়েছে। তারা কিন্তু এখন অনেকটা নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে নিচ্ছে। এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, গাবতলী বাস টার্মিনাল এবং ট্রেনের খবর জানছিলাম আমরা। মোটামুটি এখন সর্বশেষ স্বস্তিতেই বাড়ি ফিরছে, তবে মাঝপথে যানজটে ভোগান্তি আছে, সেই খবর জানাবো। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অন্তত 40 কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদ উদযাপনে উত্তরাঞ্চলের দিকে যাত্রা করা মানুষ। মহাসড়কের যমুনা সেতু থেকে টাঙ্গাইলের পাকুল্লা পর্যন্ত রয়েছে ভোগান্তি। সেতুতে কয়েক দফায় টোল আদায় বন্ধ থাকায় এই যানজট বলছেন ভুক্তভোগীরা। এর আগে বৃহস্পতিবার দিনভর ভোগান্তির রাতেও গাড়ির ধীরগতি ছিল এই মহাসড়কে। এদিকে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যানবাহন চলছে ধীর গতিতে। এছাড়া গাড়ি পার্কিং এবং যেখানে সেখানে যাত্রী ওঠানামার কারণে গাড়ির জটলা রয়েছে। শেষ মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন নারী, শিশু সহ যাত্রীরা। মহাসড়ক যানজটমুক্ত রাখতে বিভিন্ন মোড়ে কাজ করছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 12 ঘন্টা চলে গেছে, এখন আমি যাব জামালপুর সরিষাবাড়ি। এই বাচ্চা কাচ্চা নিয়ে এই রাস্তার ভোগান্তি 10 ঘন্টা মতো আমাদের এখনো রাস্তায়, সারা রাস্তায় আমরা জাম দেখা যাচ্ছে, আমাদের শরীরে এখন চলে না। রাত্রে রওনা দিছি কিন্তু এখনো পৌঁছাতে পারিনি। দেশের বৃহত্তম দুই সেতু পদ্মা ও যমুনা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার এই দুই সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়। রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় পদ্মা সেতু দিয়ে 52,487টি যানবাহন পার হয়েছে। এতে সর্বোচ্চ 5,43,28,000 টাকার টোল আদায় হয়। এদিকে যমুনা সেতু দিয়েও গত 24 ঘন্টায় রেকর্ড 64,288টি যানবাহন চলেছে। টোল আদায় হয়েছে প্রায় 4,19,00,000 টাকা। সেতু চালুর পর এটি সর্বোচ্চ টোল আদায় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এর আগে 2022 সালের 26 জুন পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ 51,316টি যানবাহন পারাপার হয় এবং 2024 সালের 9 এপ্রিল সর্বোচ্চ টোল আদায় হয় 4,89,00,000-এর বেশি। অন্যদিকে যমুনা সেতুতে 2024 সালের 14 জুন 3,83,46,000 টাকার বেশি টোল আদায় হয়েছিল।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, সেই খবরের সর্বশেষ অবস্থা নিয়ে আমাদের সাথে রয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, মাঝখানে গত ভোর রাতের পরে বেশ কয়েকবার যমুনা সেতুর দুটো লেন দিয়েই কিন্তু শুধু পারাপার করা হচ্ছিল, বিশেষ করে উত্তরবঙ্গমুখী। ঢাকামুখী লেন বন্ধ করা হলো, মানে তারপরেও উন্নতি নেই। এখন কি অবস্থা? এখনো খুব বেশি উন্নতি নেই, তবে আসার কথা হচ্ছে যে গত 8-10 মিনিট আগে থেকে যানবাহন আবার চলা শুরু করেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন যে যানবাহনগুলি সম্ভব গতিতে এগিয়ে যাচ্ছে, গত 1.5 ঘন্টা যাবত এই যানবাহনগুলি এখানে দাঁড়িয়েছিল, অর্থাৎ একদমই আগায়নি। কর্তৃপক্ষ চেষ্টা করেছে উত্তরবঙ্গমুখী সকল যানবাহন পার করার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখতে, কিন্তু সেতুর উপর বেশ কয়েকবার যান বিকল হয় ও একটা দুর্ঘটনা হওয়ার কারণে আজকে সারাদিনে কয়েক দফায় যমুনা সেতু টোল আদায় বন্ধ করা হয়, যার প্রভাব কিন্তু পড়েছে। আমরা যেটা সকাল থেকে বলছিলাম বা গত 2 দিন ধরে বলছিলাম যে গাড়ির দীর্ঘ সারি বা থেমে থেমে যানজট কথা যেটা বলছিলাম যে 20 থেকে 25 কিলোমিটার মাঝে সীমাবদ্ধ ছিল, এটা আজকে কয়েক দফা টোল আদায় বন্ধ থাকার কারণে এবং একটি লম্বা সময় টোল আদায় বন্ধ থাকার কারণে তার প্রভাবে প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে এই গাড়ির ধীরগতি এবং কোথাও কোথাও যানজট হয়েছে। এবং আজকে তাপমাত্রা অনেক বেশি, প্রখর রোদে মানুষ যারা বাসের ভিতরে আছে তারা তো দুর্ভোগ করছে। আপনি দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ খোলা ট্রাকে যাচ্ছে, এই মানুষগুলা অবর্ণনীয় কষ্ট এবং দুর্ভোগ পোহাচ্ছে। কিন্তু 4 লেন রাস্তার কাজ মোটামুটি শেষ হলেও, অর্থাৎ এই ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনের সুবিধা থাকলেও শুধুমাত্র সেতুটি 2 লেন হওয়ার কারণে পর্যাপ্ত সংখ্যক গাড়ি যেতে পারছে না। আর এই গাড়ির চাপ নিতে না পারার কারণে প্রথমে গাড়ির দীর্ঘ সারি, তারপরে যানজটের সৃষ্টি হচ্ছে। তো অনেক বিশেষজ্ঞ মনে করছে যে যমুনা সেতুটির যদি রেল লাইনের অপসারণের পর যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকু যদি যানবাহন চলাচলের জন্য উপযুক্ত করা হয় তাহলে এই যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যান চলাচলের সর্বশেষ। যমুনা সেতুর এপাশে 41 কিলোমিটার ধরে গাড়ির সারি, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ছুটিতে ঢাকা সহ সারা দেশে নিরাপত্তায় ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে ঈদ জামাতের সব প্রস্তুতি শেষ। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এইসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও বলেন, পুরো দেশের নিরাপত্তার জন্যই আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। প্রতিবারের মতো নির্বিঘ্নে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ সময় মিথ্যা সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে শেষ মুহূর্তে ঈদযাত্রায় লঞ্চ ছেড়ে যাওয়ার সময় নিয়ে যারা যাত্রীদের সাথে প্রতারণা করে কালক্ষেপণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, 2-1টি লঞ্চের জন্য ঈদযাত্রা দুর্ভোগে পরিণত হয়। সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে পরিদর্শনে গিয়ে যাত্রীদের সাথে কথাও বলেন তিনি। ঈদের জামাত এখানে সকাল 7:30 হবে। এখানে সব ভিভিআইপিরা এখানে সবাই আসেন এবং প্রতিবার যেমন ভালোভাবে হয় এবারও আমরা আশা করতেছি সব কিছু ভালোভাবে হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী পুরাভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। দোয়া করবেন যেন ওই সময় বৃষ্টি না হয়, বৃষ্টি হলে একটু অসুবিধা হবে, বৃষ্টি হলে জামাতটা আবার চলে যাবে আমাদের বাইতুল মুকাররমে। সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে যাব আমরা, সরাসরি রয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টা খানিকটা বলছিলেন যে দোয়া করবেন যাতে আবহাওয়া ভালো থাকে, কালকে আবহাওয়া ভালোর সুসংবাদই দিয়েছে আবহাওয়া অফিস, বলবেন বাকিটা আপনি। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ মাঠ কিন্তু ঈদের নামাজের জন্য শেষ প্রস্তুতি যাচ্ছিল, সকল কিছু আসলে নেওয়া শেষ। এখন শুধু অপেক্ষা কালকের সকালের জন্য। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেমনটি বলছিলেন যে বৈরী আবহাওয়া থাকলে কিন্তু ঈদের নামাজ এখানে অনুষ্ঠিত হবে না, হবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। এখানে যদি আমি আপনাকে সার্বিক চিত্রটা দেখাই, এখানে যে কাজ ছিল লাইটিং থেকে শুরু করে ফ্যানের কাজ এবং নিচে কার্পেটিং এর কাজ, সকল কিছুই কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এই সকল সার্বিক যে নিরাপত্তার বিষয়টি, সেই বিষয়টি আসলে নিশ্চিত করে গিয়েছেন সকাল 11টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসেছিলেন। সেই বিষয়টি আসলে সে সম্পূর্ণভাবে শতভাগ নিশ্চিত করেছেন যে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি নেই। এখানে যৌথ বাহিনী কাজ করছে, র্যাব, পুলিশ সহ এছাড়া অন্যান্য যে গোয়েন্দা দল আছে তারাও কাজ করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে তিনি নিশ্চিত করে গিয়েছেন। এছাড়া তিনি পরিদর্শন শেষে বলেছেন যে যেখানে যে কাজ তা দেখে তিনি এক প্রকার সন্তুষ্ট। তিনি যাওয়ার পরপরই কিন্তু র্যাবের পক্ষ থেকে এসেছিলেন পরিদর্শনের জন্য, তারাও এটি দেখে সন্তুষ্ট প্রকাশ করেছেন।
তারা বলছেন 35,000 মুসল্লি এখানে একত্রে নামাজ আদায় করবেন। তাদের জন্য 4টি গেট বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া নারীদের জন্য একটি গেট সম্পূর্ণ আলাদা করা হয়েছে, যেটা দিয়ে শুধু নারীরা প্রবেশ করবেন এবং বাহির হবেন। তাদের জন্য মুসল্লিদের স্বাস্থ্যের কোনো ধরনের সমস্যা হলে, কেউ অসুস্থ হয়ে গেলে তাদের জন্য মেডিকেল টিম রাখা হয়েছে বলে তারা জানান। এছাড়া যে সুপ্রিয় পানির ব্যবস্থাও এখানে রয়েছে। মুসল্লিদের বলা হচ্ছে যে কোনো ধরনের পানির বোতল যেন ক্যারি করা না হয়। এছাড়া যে জায়নামাজও বলছে যে না আনলেও হবে, এখানে কার্পেট রাখা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সর্বশেষ পরিস্থিতি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আগামীকাল যদি বৃষ্টি না হয় তাহলে এখানেই ঈদের নামাজ আদায় করবে 35,000 মুসল্লির সাথে প্রধান উপদেষ্টা। ঈদগাহ ময়দান মামুন, ধন্যবাদ। সব প্রস্তুতি শেষ, আগামীকাল শুধু নামাজের অপেক্ষা এখন। ধন্যবাদ আপনাকে। ঈদের দিন সারা দেশের আবহাওয়া শুকনো থাকবে। উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি বেশি লাগতে পারে। তবে সিলেট, চট্টগ্রামের কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। এই মৌসুমে এক সপ্তাহ আগে এসেছে বর্ষা, সাথে সাগরের নিম্নচাপের কারণে ৩ জুন পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে মে মাসে সাধারণত গড় বৃষ্টি হয় 298 মিলিমিটার, কিন্তু এবছর হয়েছে 486 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 63 ভাগ বেশি। তবে শুক্রবার থেকে আকাশে মেঘ থাকছে না। ঈদের দিন থেকে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যে মেন বৃষ্টিটা প্রথমেই হয়েছে বর্ষার শুরুতে, সেক্ষেত্রে ঈদের সময় হয়তো আমরা অনেকটাই শুষ্ক আবহাওয়া পেতে পারি। যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে হয়তো হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে মেজর পার্ট, বিশেষ করে আপনার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, বর্ষা মৌসুম হওয়ায় সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে 5 দিন মৃদু তাপপ্রবাহ বইতে পারে উত্তর পশ্চিমাঞ্চলে। যেহেতু এই সময়টা হচ্ছে বর্ষাকাল, হয়তোবা 2-1টা জায়গায় বিক্ষিপ্তভাবে খুব হালকা ধরনের এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এছাড়া দেশের পশ্চিমাঞ্চলের, বিশেষ করে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, এসব বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। এ মাসের মাঝামাঝিতে বঙ্গোপসাগরের মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তখন আবারও সারা দেশে বৃষ্টির মাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এই শুভেচ্ছা জানান। ফেসবুকে তারেক রহমান লেখেন, 5 আগস্ট ফ্যাসিবাদী চক্রের পতনের পর কিছুটা স্বস্তিতে এবার জনগণ ঈদুল আজহা উদযাপন করছে। ফ্যাসিবাদী আমলে তাবেদার অপশক্তির অবৈধ ক্ষমতা লোভের কারণে রাষ্ট্র ও সমাজে নীতি, নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। তবে শান্তি, সম্প্রীতি, উন্নত নৈতিকতা ও বৈষম্য দূর করতে সব জায়গায় মানুষের প্রত্যাশার, ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। চাঁদপুরের হাজীগঞ্জে সাদরা দরবার শরীফ সহ জেলার প্রায় 1/2 গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর এবং সদর উপজেলার বশিকপুর সহ 11টি গ্রামের কয়েক হাজার মুসল্লি ঈদ উদযাপন করছেন। পটুয়াখালীতেও ঈদের নামাজ আদায় করেছেন 35টি গ্রামের 25,000 মানুষ। এদিকে কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে 8 গ্রামের 10,000 মানুষ ঈদ উদযাপন করছেন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, ঝিনাইদহ, নোয়াখালী, লালমনিরহাট, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও শেরপুরেও ঈদের নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের মুসল্লিরা। ঈদের আগের দিন রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতাদের ভিড়। সেমাই, গরম মশলা সহ রান্নার উপকরণ কিনতে বাজারে ছুটছেন তারা। গত কয়েক বছরের তুলনায় গরম মশলার দাম স্বাভাবিক রয়েছে বলছেন ক্রেতারা। তবে শসা, গাজর, টমেটোর মতো সালাদের উপকরণের দাম বেশ চড়া। ঈদের আগে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে পড়লেও যারা ঢাকায় থাকছেন তারা ভিড় করছেন বাজারে। বেশিরভাগই কিনছেন সেমাই, গরম মশলা সহ ঈদের দিনের রান্নার নানা উপকরণ।
বাজারে মান ও দাম ভেদে বিক্রি বেড়েছে সেমাইয়ের। সাধারণ সেমাইয়ের কেজি 100 থেকে 400 টাকা পর্যন্ত। লাচ্ছা সেমাইয়ের প্যাকেট বিক্রি হচ্ছে 50 টাকা থেকে শুরু করে ঘিয়ে ভাজা বিশেষ প্যাকেটটি 1500 টাকায়। মিষ্টি মুখ করতে হবে, মিষ্টি মুখ করা তো সুন্নত। জি, এই জন্য সময় নিতেছি, চিনি নিতেছি। ঈদের সময় ওরা তো সবসময় নেয় বাংলাদেশে, ঈদের সময় একটু বেশি দিচ্ছে। গরুর মাংস রান্নার জিরা, এলাচ সহ বিভিন্ন গরম মশলার দোকানে ক্রেতাদের ভিড়। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 550 টাকা থেকে 650 টাকা কেজিতে। টিসিবির হিসাবে যা গত বছরের একই সময়ের চেয়ে 14.5% কম। এলাচের কেজি 4000 টাকা থেকে 5500 টাকা। আর লবঙ্গ কেনা যাচ্ছে 1200 থেকে 1400 টাকা কেজি দরে। এবার ঈদে মশলার সরবরাহ ভালো হওয়ায় দাম বাড়েনি, জানালেন বিক্রেতারা। জিরা, লং, গোলমরিচ, দারচিনি এগুলোর দাম স্থিতিশীল আছে। জিরা 650 টাকা, গোলমরিচ 1200 টাকা, লবঙ্গ 1380 টাকা, দারচিনি 520 টাকা। সরবরাহ ভালো, দামও কম আছে। কোরবানি ঈদ সামনে রেখে চাহিদা কমেছে সবজির, দামও কম। বেগুন, করলা, কাঁচামরিচ কেনা যাচ্ছে 50 টাকার মধ্যে। তবে সালাদে ব্যবহৃত টমেটো, শসা কিনতে গুনতে হচ্ছে কেজিতে 100 টাকা, আর গাজরে কেজি 150 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহায় জমজমাট পশুখাদ্য আনুষঙ্গিক পণ্যের বাজার। ঈদের আগের কয়েকদিন এসব পণ্য নিয়ে রাজধানীতে ভিড় করেন মৌসুমী ব্যবসায়ীরা। ফলে শহরে বসেই ক্রেতারা পান কোরবানির পশুর প্রয়োজনীয় নানা খাবার। একই সাথে লাভবান হন ব্যবসায়ীরাও। ঈদের আগের দিন বিক্রি সবচেয়ে ভালো হয় বলে জানান তারা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে জমে উঠেছে কোরবানির আনুষঙ্গিক সামগ্রীর বাজার। বিশেষ করে গরু জবাই ও মাংস কাটার কাজে ব্যবহৃত গাছের গুঁড়ি বা খাইট্টা এবং হোগলা পাটির চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি পশুখাদ্য, বাঁশের চাটাই, ঝুড়ি, ঝাড়ু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিক্রিও বেড়েছে। ঈদের কয়েকদিন আগে থেকেই রাজধানীর বাড্ডা, কারওয়ান বাজার সহ পাড়া মহল্লায় বসেছে এসব পণ্যের মৌসুমি দোকান। বিক্রেতারা জানাচ্ছেন, ঈদের আগের ৩-৪ দিনই মূল বিক্রি হয়। বাজারে আকার ও কাঠের ধরন ভেদে খাইট্টা বিক্রি হচ্ছে 250 থেকে 700 টাকা পর্যন্ত। বিক্রি করি আমরা আপনার 165 টাকা কিনা, আমরা 200 টাকা বিক্রি করি, 200, 180 এমন বিক্রি করি। আর কিনা ওই শ্যামবাজার থেকে। 2-3 দিনের জন্য তো ওইরকম বেচা বিক্রি ওইরকম না। আজকে হয়তো মোটামুটি বেচা বিক্রি হবে, গত 2 দিনে ওইরকম বেচা বিক্রি হয় নাই। আগেভাগেই কোরবানির পশু কিনে ফেলেছেন অনেকে, ফলে পশু খাদ্যের চাহিদাও বেড়েছে। দাম একদিন আগে খুবই কম ছিল, 20 টাকা করে। এখন দেখা যাচ্ছে যে এই ঘাস কম, সেক্ষেত্রে ডিমান্ডটা একটু বেশি বেড়ে গেছে। অনেক গরু আছে মনে করেন যে হুদুম খাইতেছে, মালিকে যেভাবে খাওয়া শিখাইছে সেভাবে খাইতেছে, খাওয়ান দিতে পারলে খাইতেছে। রাজধানীতে প্রতি আটি শুকনা বা কাঁচা ঘাস বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, ভুসি প্রতি কেজি 60 থেকে 80 টাকা, খৈল 100 টাকা এবং ধানের তুষ 30 টাকায়। কাঁঠাল পাতার আটি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। বিক্রি হচ্ছে মোটামুটি আর কি, এই যতটা প্রয়োজন অতটাই কিনে আর কি, যতটুকু যার প্রয়োজন নেই। সব জিনিসের দাম বেশি, আমার কিনা বেশি পড়ছে, বিক্রি হইতেছে বেশি। কাঁচা গাছটার দাম একটু বেশি, আর ভুসিরও পড়া কেজিতে 10 টাকা 15 টাকা বেশি। ঈদের আগে কোরবানির আনুষঙ্গিক পণ্যের দাম কিছুটা বেড়েছে বলে জানান ক্রেতারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতিহীন সংবাদ দুপুর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব আর এক্সে আরও সংবাদ রয়েছে।